সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বিশ্বেরবাসী মিডিয়ার নিউজ24 ওয়েবসাইট ইউটিউব চ্যানেল থেকে আমি সুভাষ সাহা। দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি সেটি হচ্ছে, আপনারা সবাই জানেন গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেই ভাষণে তার একটি কথা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, একটি বক্তব্য নিয়ে ইতিমধ্যে সনাতনী সম্প্রদায়ের মধ্যে একটু মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর 1060টি সহিংসতার ঘটনাকে তিনি অতিরঞ্জন বলেছেন। আজকে এই বিষয়ে আলোচনা করবেন। ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন অ্যাডভোকেট সুমন কুমার রায়। আপনারা জানেন তিনি এই প্রজন্মের অত্যন্ত সাহসী একজন মানবাধিকার কর্মী। অ্যাডভোকেট সুমন কুমার রায় ফাউন্ডার প্রেসিডেন্ট বাংলাদেশ হিন্দু লয়ার্স কাউন্সিল এবং সেন্ট্রাল বাংলাদেশ হিন্দু পরিষদের মুখপাত্র কেন্দ্রীয় কমিটির। আর আছেন, সংযুক্ত হয়েছেন কানাডা থেকে হিন্দু লাইফস ম্যাটারের কর্ণধার সিনিয়র সাংবাদিক প্রদীপ দাস। ক্ষমতায় থাকলে অতিরঞ্জন আর ক্ষমতার বাইরে থাকলে রঞ্জন। এই যে রঞ্জিত করা আর অতিরঞ্জন বলা একই ব্যক্তির দুই রকম কথা, একই মহলের দুই রকম বক্তব্য। এই সংস্কৃতি থেকে আমরা কবে বেরোতে পারবো, আর বলের পাঠার অবস্থা থেকে আমরা কবে মুক্তি পাবো? আমি দুঃখের সঙ্গে বলছি, তিনি একজন দায়িত্বশীল জায়গা থেকে যে কথাটি বললেন, তার আগে আরেকজন উপদেষ্টা বলেছিলেন 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে সরকারি চাকরি করে। অথচ এটি অতিরঞ্জন না রঞ্জন সেই ব্যাপারে কিন্তু প্রধান উপদেষ্টা কিছু বলেননি এবং রাষ্ট্রীয়ভাবে এই বিষয়টির কোনো ব্যাখ্যাও দেননি। অথচ এই কথাগুলো যদি আজকে আমি আর আপনি বলতেন তাহলে কত কৈফিয়ত হয়তো দিতে হতো। আমরা অবাক হয়ে যাই। যদি প্রথম আলোর এই রিপোর্টটি না হয়ে যদি একটি কাগজে, মানে অসমর্থিত কোনো কাগজের রিপোর্ট হতো, তাহলে হয়তো আমরা এই মাইনকাচিপায় পড়ে যেতাম। তো যা হোক, আমি এই প্রসঙ্গে আমাদের বিশ্লেষক, অত্যন্ত অভিজ্ঞ একজন সাংবাদিক, হিন্দু লাইফস ম্যাটারের কর্ণধার প্রদীপ দাস কানাডা থেকে সংযুক্ত হয়েছেন। আমি তার কাছে কৃতজ্ঞ। অনেক ব্যস্ততার মাঝেও তিনি আমি ডাকলে সাড়া না দিয়ে পারেন না। তার কাছেই শুনবো যে এই যে ঢালাওভাবে অতিরঞ্জন বলে সাফাই গাওয়া এবং সেই দুষ্কৃতীদের প্রশ্রয় দেওয়া, আশকারা দেওয়া, এই আশকারা দেওয়ার কারণে কিন্তু আমরা বারবার ভিকটিম হচ্ছি। তাহলে রক্ষক যদি কি এটাই চায় আমরা বলির পাঠ হয়ে সারা জীবন এই মাতৃভূমিতে আমাদের এখানে এরকম পদদলিত হব? কি উপায় এই সংস্কৃতি থেকে বের হয়ে আসার, এবং দায়িত্বশীল জায়গা থেকে যারা এই কথাগুলো বলে তাদের কিছু হয় না, তাদের লজ্জাবোধ হয় না, অথচ আমরা নিজেরই লজ্জা পাই যখন গণ্যমান্য ব্যক্তিদের মুখ থেকে আমরা অসত্য ভাষণ শুনি। প্রদীপ দাস, কি বলবেন? নমস্কার সুভাষ দা, অ্যাডভোকেট সুমন কুমার রায় এবং দর্শক সকলকে। আসলে এই বাংলাদেশের যে বিষয়টি আমি দেখতে পাচ্ছি, এতে করে আমি যেই জিনিসটা সবসময় আমার মনে প্রশ্ন আসে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে কেন বেছে নেওয়া হয়েছে? মানে কি কারণে? তার কাছে জনগণের কি প্রত্যাশা ছিল? তিনি কি রাজনীতি বোঝেন? তিনি কি এই পর্যন্ত জনগণকে কি কোনো আশার বাণী শুনিয়েছেন? কোনো রোডম্যাপ দিয়েছেন? তার কর্মসূচি ঘোষণা করেছেন যে কি করতে চাই এবং এটার একটা ক্লিয়ার একটা আইডিয়া দিয়েছেন? তিনি এক এক সময় এক এক কথা বলছেন। তিনি বলেন জনগণ যতদিন আমাদেরকে রাখবে ততদিন আমরা থাকবো। তিনি বলেন যে ছাত্ররা আমাদেরকে হায়ার করেছে, যখন বলবে তখন চলে যাব। তিনি বলেন যে সবকিছু একটা মেটিকুলাসলি প্ল্যানের মাধ্যমে হয়েছে, এমনি সবকিছু হয়ে যায়নি। আবার কালকে বললেন যে কোনো কিছুই প্ল্যান মতো হয়নি। তো আমি বুঝতে পারতেছি না এই লোকটি কি ক্লুলেস কিনা, যে তার কি কোনো ধারণা নাই কোনো কিছু সম্পর্কে, বাতাসটা অনুধাবন করতে পারে না, মানে তার টোটালি। এবং
এই মুহূর্তে রাইটফুলি জাতি হতাশায় নিমগ্ন, কারণ এখানে প্রচন্ড দিক নির্দেশনার অভাব আছে, দূরদর্শিতার অভাব আছে। আপনি সুভাষ দা শুরুতে বলেছিলেন যে 1050টা ঘটনা ঘটেছে এবং সেটা 1060টা। সুমন দা বলে দিয়েছেন যে সেই 1060টা ঘটনা শুধু 15 দিনের ঘটনা, হ্যাঁ 5 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আগস্ট, এবং এই ঘটনার পরিমাণ আরো 3 গুণ হবে। আপনি প্রতিদিনই কিছু না কিছু ঘটতেছে, এবং ঘটতেছে, এইটাই তো সরকারের ব্যর্থতা যে ঘটতেছে। এবং যখন এগুলি ঘটে, তিনি যেই বক্তব্যটা দিচ্ছেন যে এগুলি অতিরঞ্জিত করা হচ্ছে, অনেকটা গুজব বলা হচ্ছে, এগুলি সরকারকে অস্থিতিশীল করা, সরকারকে ব্যর্থ করার জন্য দেশে বিদেশে একটা ষড়যন্ত্র চলতেছে। তারপরে বলতেছে যে কিছু কিছু হচ্ছে, আমরা সামাল দিচ্ছি, আবার যা কিছু হচ্ছে সেটা এই রাজনৈতিক কারণে হচ্ছে। এবং তিনি নিউ ইয়র্ক টাইমসের সাথে বলেছিলেন যে এরা, এই যে নিউ ইয়র্ক টাইমস একদম স্পেসিফিক্যালি প্রশ্ন করেছিল যে আহমদিয়া, হিন্দু এবং মাইনরিটিদের উপর আক্রমণ হচ্ছে তোমার আমলে, তুমি এইটা বন্ধ করার জন্য কি পদক্ষেপ নিচ্ছ? তিনি বলেছিলেন আহমদিয়াদের উপর হচ্ছে, তার সরকার ব্যবস্থা নিতেছে। এবং শেষে তিনি যে শব্দটি বললেন যে আমি স্পেসিফিক্যালি যদি হিন্দুদের বিষয়টা বলি, তাহলে আমি বলবো যে তারা স্বৈরাচারের সহযোগী ছিল। তারা দিস পিপল, মানে ইংরেজিতে যেভাবে দাঁড়ায় যে এই মানুষগুলি স্বৈরাচারের দোসরদের উপর ক্ষিপ্ত ছিল, এই জন্য তাদেরকে আক্রমণ করেছে। মানে এইভাবেই কথাটা বলেছে যে হিন্দুদের কথা যদি আমি বলি, তাহলে বলবো যে তারা স্বৈরাচারের দোসর ছিল, এবং এই কারণে এই লোকগুলি, মানে ছাত্ররা, তাদের উপর ক্ষিপ্ত ছিল স্বৈরাচারের উপর, এবং তারা এদের উপর আক্রমণ করেছে। সুতরাং এইটাকে তুমি মাইনরিটি পারসিকিউশন হিসাবে বলতে পারো না, এইটাকে রাজনৈতিক কারণে তারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, স্বৈরাচারের দোসর ছিল। আপনি ভাবতে পারতেছেন যে কি বলতেছে জিনিসটা? ডাজ হি রিয়ালাইজ যে এইটা করে তিনি এক ধরনের দায় মুক্তির সংস্কৃতি চালু করতেছেন? শুধু ট্যাগ লাগাই দিবা, খালি ট্যাগ লাগাই দিবা যে মারো, যেই কারণেই মারো, জবরদখল করো, জমি জমা, বাড়িঘর পুড়িয়ে দাও, যাই করো, কিন্তু সবশেষে বলে দিবা যে সে রাজনীতি করতো, আওয়ামী লীগ করতো, তার বিরুদ্ধে তাদের সাথে আমাদের আক্রোশ ছিল, পূর্ব শত্রুতা ছিল, এই কারণে। এইটা বললেই, আগে যেমন রাজাকার ট্যাগ দিলে আপনি 7 গুণ মাপ, এখন শুধু আপনি স্বৈরাচারের দোসর দিয়ে দিবেন, স্বৈরাচারের দোসর ট্যাগ দিয়ে দিলে আর কোনো কিছু হবে না। এবং এটা তো অলরেডি ঘোষণায় দিয়ে দিয়েছে যে স্বৈরাচারের সাথে যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে, তাদেরকে মারলে, ধরলে, খুন করলে, কোনো কিছু করলে এটার কোনো বিচার হবে না, কোনো তদন্ত হবে না, কোনো কিছুই হবে না, কোনো প্রশ্ন হবে না। বাস, মানে কার্টে ব্লাঙ্কে তিনি এটা দিয়ে দিলেন। মানে কি আশ্চর্য, একটা রাষ্ট্রনায়ক এই অরাজকতাকে, এই নৈরাজ্যকে প্রশ্রয় দিতে পারে, এটা কি ভাবা যায়? ইভেন দেশে যদি আইনের শাসন থাকে, বা তিনি যদি আইন মান্যকারী ব্যক্তি হয়ে থাকেন, আমি আশ্চর্য হই যে তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, তার সারা জীবন কেটেছে এমন দেশগুলিতে যেখানে মানবাধিকার মানে খুবই উচ্চতায় স্থান দেয় মানবাধিকারকে। তাহলে তিনি কি নিয়ে গেলেন বাংলাদেশে? এই যে তাকে বাংলাদেশে দাওয়াত করে নিয়ে গেলেন, সরকারের গদিতে বসায় দিলেন, তাহলে তিনি কি নিয়ে গেলেন বিদেশ থেকে? খালি কি দেহটাই নিয়ে গেলেন? মাথা এবং চিন্তা সব কি বিদেশে ফেলে রেখে গেছেন? তার চিন্তার চেতনায় আমরা, তিনি ইভেন বাংলাদেশে গিয়ে হতে তিনি হাবভাবও তো বুঝার চিন্তা করেনি, তিনি শুধু গদিতে বসে গেছেন। নরমালি যেটা করে, যখন আপনি বিদেশ ফেরত কোন স্টেটসম্যান, আপনি যখন দেশে যাবেন, আপনি কোন অতিথির বাড়িতে গেলেও আপনি সেই বাড়ির পরিবেশটা একটু দেখবেন, বাড়িতে মানে আপনি অতিথি হিসাবে গেলেও যে কি অবস্থা। তিনি সেই ধরনের কোনো কিছু বলেন নাই, তিনি জনগণের সাথে কথা বলেন নাই, তিনি কোনো প্রেস কনফারেন্স করেন নাই,
বাস মানে শুধু গদিতে বসে গেছেন, এবং গদিতে বসেও তিনি কোনো কিছুই বলেন নাই। মানুষ যেখানে আতঙ্কে থাকতেছে, চারিদিকে ডাকাতি হচ্ছে, চারিদিকে হিন্দুদের উপর, সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, তখন তারা বলতেছে যে এই রাজনৈতিক কারণে। রাজনৈতিক কারণে কি মন্দিরে হামলা হয়? মন্দির কি রাজনীতি করতো? মন্দির কি আওয়ামী লীগ করতো, জাতীয় পার্টি করতো, বা বিএনপি করতো, জামাত করতো? তাহলে মন্দিরে কই? আমরা তো কোনো রাজনৈতিক কারণে মসজিদে হামলা দেখি নাই। আমরা দেখেছি মসজিদের লোকজন তো আওয়ামী লীগ, বিএনপি, জামাত এরা করে, তাই না? সেরকম মন্দিরের লোকজনও করেছে। তাহলে মন্দির আক্রান্ত হয়, ধরেন 20টা মন্দির আক্রমণ, আমি বলতেছি না, আমি ছোট করে বলতেছি, জাস্ট মনে করেন একটা মন্দির আক্রান্ত হয়েছে, একটা মন্দির, মনে করেন একটাই মন্দির আক্রান্ত হয়েছে। সেই তুলনায় বাংলাদেশে যেহেতু 90% মুসলমান, তাহলে 9টা মসজিদ আক্রান্ত হওয়ার কথা ছিল। তো আমরা তো একটা মসজিদ আক্রান্ত হতে দেখি নাই। তার মানে কি? এটা যে হিন্দু নিধন হচ্ছে, হিন্দুদের উপর বেছে বেছে আক্রমণ হচ্ছে, সেই জিনিসটা তিনি স্বীকার করতেছেন না। মানে আজব একটা জিনিস। এইখানে আমি এই যে আজকে প্রথম আলোতে একটা দেখলাম, একজন হিন্দু সাংবাদিক বলেন, আমি সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে কথা বলেছি, তারা আতঙ্কিত বোধ করছিলেন, তাদের মনে হচ্ছিল তাদেরকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভিডিও আছে যেগুলিতে বলা হয় যে বাংলাদেশ একটি মুসলিম দেশ হবে। এখন ক্ষমতায় থাকা ব্যক্তিদের আমরা বলতে শুনেছি যে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দিতে সংস্কার হচ্ছে। এখানে একটি প্রশ্ন আসে যে বাংলাদেশে পরে কি হচ্ছে, এবং গত 16 বছরের তুলনায় আপনার সরকারের সময়ে অনেক ইসলামের প্রভাব দেখছি, এসব সম্প্রদায়কে আশ্বস্ত করতে এগুলি কাজে দেবে? তো জবাবে ডক্টর ইউনূস বলেন, এটা কি আমার সঙ্গে যায়? মানে এই যে ইসলাম, তার আমলে যে ইসলামের রাজনৈতিক ইসলাম বা উগ্রপন্থী যে ইসলামটা আছে সেইটা যে প্রসার হচ্ছে, এটার প্রেক্ষাপটে তিনি বললেন, এটা কি আমার সঙ্গে যায়? উপদেষ্টা পরিষদের প্রতিটি সদস্য হয় মানব অধিকার কর্মী, যারা নিজেরা ভুক্তভোগী হয়েছেন, অথবা পরিবেশ অধিকার কর্মী, অথবা নারী অধিকার বা অন্য অধিকার কর্মী। সুতরাং তারা সবাই অধিকার কর্মী। আপনি যেসব কথা বললেন সেগুলি যদি তাদের সামনে বলেন, তাহলে তারা আপনার উপর ক্ষেপে উঠবে। উপদেষ্টা পরিষদের সদস্যদের প্রত্যেকের জীবনের অতীত কর্মকাণ্ড দেখুন। তো প্রশ্ন করেছেন সাংবাদিক, তাহলে আপনি বলছেন আপনার উপদেষ্টা পরিষদে ইসলামপন্থী এজেন্ডা এগিয়ে নেওয়ার মতো কেউ নেই? জবাবে ডক্টর ইউনূস বলেন, প্রত্যেকের জীবনের গল্পগুলো দেখুন, এরা সবাই খুবই নিবেদিত প্রাণ ব্যক্তি, এখানে নারী অধিকার কর্মীরাও রয়েছেন। আচ্ছা, এই যে এই প্রেক্ষাপটে ইয়েস, এই চিন্তা থেকে হয়তো আপনাকে নিয়ে গিয়েছিল একটা বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠনের জন্য, কিন্তু আপনাকে আমরা চেহারাই দেখতেছি, আপনার দাড়ি টুপি নাই, ঠিকই আছে, কিন্তু আপনি যেটা বলছেন এই জিনিসটা কি আমার যায়? মানে আপনার দাড়ি টুপি নাই, তাহলে আপনি আমার সরকার ইসলামপন্থী, এটা বলেন কি করে? আপনার সাথে যায় না, চেহারায় যায় না। কিন্তু আপনার মনের কথাগুলি, এই যে আপনি যে কথাগুলি এখন সাংবাদিককে বলবেন, এই মনের কথাগুলি কি জনগণকে কখনো বলেছেন? বলেছেন যে এটা আমার সাথে যায় না? আপনি কি বলেছেন যখন মাহমুদুর রহমান বলে যে ইসকনকে ব্যান করে দিতে হবে, ইসকন জঙ্গি সংগঠন? আপনার কি, আপনি দেশ বিদেশ ঘুরেছেন, ইসকনের মাহাত্ম্য, গরিমা আপনি দেখেছেন বিশ্বব্যাপী। ইসকন আজকে হোয়াইট হাউসে স্থান করে নিচ্ছে ইসকনের ভক্তরা। তো সেই জায়গা থেকে আপনি কি সেই মাহমুদুর রহমানের জবাব কি দিয়েছেন কখনো? আপনি যখন এই চট্টগ্রামে স্লোগান আসে, একটা দুইটা ইসকন ধরো, ধৈরা ধৈরা জবাই করো, আপনার কোনো প্রতিক্রিয়া আমরা দেখছি? আমরা কিন্তু দেখিনি। আপনি সাফাই গিয়ে যাচ্ছেন, কোনো কিছু হচ্ছে না, ভালো আছে সবাই, আবার এখন বলতেছেন এটা কি আমার কাছে যায়? এটা না গেলে যখন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পারোয়ার বলে যে বিপ্লব পরবর্তী আগামী বিপ্লব হবে ইসলামের বিপ্লব, তাই না? তো আমি এর আগের টক শোতে বলেছিলাম যে ইসলামের বিপ্লব দিয়েই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, মানে বৈষম্য বিরোধী আন্দোলনের আড়ালে ইসলামের বিপ্লবটা ছিল। তারপরে তারা এটা কায়েম করতে গিয়ে খুব অতি মাত্রায়, ওই যে অতিরঞ্জন বলে যে, মানে অতি ছিল আর কি, বেশি পরিমাণে ওই কি বলে বাবুর্চি হয়ে গেছিল আর কি রান্নাঘরে, এই জন্য
পুরা সবকিছু তাল বেতাল হয়ে গেছে, ওই ইসলামী বিপ্লবটা থেমে গিয়েছিল। তো তারা এই ইসলামী বিপ্লবটাকে সমাপ্তির পর্যায়ে নিয়ে যেতে চায় এবং এই তত্ত্বাবধায়ক সরকারটাকে ভেহিকল হিসাবে তারা ব্যবহার করতেছে। এই সরকার যাই বলুক নিজেদেরকে যে আমরা নারী অধিকার কর্মী, মানব অধিকার কর্মী, এগুলি আমাদের সাথে যায় না, কিন্তু আমরা দেখতেছি স্টিয়ারিং হুইলে কে বসে আছে, আমরা দেখতেছি জামাত স্টিয়ারিং ঘুরাচ্ছে। এই যে তিনি একটা বললেন যে ট্রেন, নির্বাচনী ট্রেন ছুটছে, এটা আর থামবে না, আমরা বিশ্বাস করি এই ট্রেন আর থামবে না, এইটা যাইতেই থাকবো যতক্ষণ পর্যন্ত রেল লাইন শেষ না হয়ে গিয়ে এটা ওই খাদে না পড়ে। এই ট্রেন আর থামার কোনো লক্ষণ আমি দেখতেছি না। উনি যে বিপরাকার যাই কিছু বলেছে, এখানে কিচ্ছু নাই, নো দিক নির্দেশনা। তাহলে এই যে টুলেস সরকারের কাছে যখনই কোনো কিছু এই ব্যর্থতাগুলি তুলে ধরা হয় তখনই তারা ডিনায়ালের আশ্রয় নেয়, অথবা এটাকে উদরপিণ্ডি বুজুর্গের চাপানোর চেষ্টা করে। গুজব, এই প্ররোচনা, অতিরঞ্জন, নানান কিছু অস্বীকার। আপনি যদি সমস্যাকেই স্বীকার না করেন তাহলে সমাধান তো হবে না। সমস্যা আছে যে জিনিসটা আপনি স্বীকার করতে চান না, আপনি খালি কথায় কথায় বলতেছেন যে এই কি হবে, সংবিধান ই হবে, আপনার এইটা আপনার দেশ, আপনার অধিকার আছে, সব আছে, আমরা বুঝতেছি। কিন্তু আমরা যখন দেখি যে দেয়ালে দেয়ালে কালিমা লেখা হয়, দেয়ালে দেয়ালে বিভিন্ন ইসলামের এই আপনার সরকার আছে এখনো, আপনি দেখেন ওই ঢাকার কুড়িল ওভারব্রিজে আপনি এখনো দেখেন জাতির পিতা ইব্রাহিম এই একটা টোল প্লাজার মধ্যে লেখা আছে। তো সেইটা কি সেই আন্দোলনের সময় টাঙ্গানো হয়েছিল, জাতির পিতা ইব্রাহিম হয়ে গেছিল। এই সরকার কি মানে জাতির পিতা ইব্রাহিম নাকি জাতির পিতা শেখ মুজিবুর রহমান? মানে যদি জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে তারা না মানে, তারা তার ভাস্কর্য ঘুরিয়ে দিয়েছে, সবকিছু শেষ করে দিয়েছে, কিন্তু জাতির পিতা ইব্রাহিমের সেই সাইনটা এখনো রয়ে গেছে। তাহলে কি আমরা বলবো যে এইটার মাধ্যমে এই সরকার জাতির পিতা ইব্রাহিমকে মেনে নিয়েছে? তা না হলে একটা রাষ্ট্রের মধ্যে এরকম আলাদা চেতনার একটা জিনিস কি করে আসে এবং এটা ধরার কেউ সাহস পাচ্ছে না। একটু চিন্তা করে দেখেন এবং এতে করে এই সরকারের যে ভূমিকা বর্তমানে, এই যে হৃদয় রবিদাস ছেলেটি একটি মুসলিম মেয়ের সাথে প্রেম করেছে, কি ঘটেছে না ঘটেছে আমি জানি না, ছেলেটিকে বাজারের ক্লাবে নিয়ে মারধর করে তারপরে সেনাবাহিনীর হাতে দিয়েছে। সেনাবাহিনী বলেছে যে সে গণদোলাইয়ের কারণে মারা গেছে। আচ্ছা, গণদোলাই যদি দিয়ে থাকে তাহলে তাদের কাছে এই রবিদাসকে যারা হস্তান্তর করেছে তাদেরকে সেনাবাহিনী আটক করেনি কেন? সেনাবাহিনী বলেনি কেন কারা কারা এই মৃত্যুর জন্য দায়ী? তারপরে তারা বলছেন যে ছেলে নেশা করছে, তার মুখ দিয়ে উৎকট গন্ধ বেরোচ্ছিল, সেই ভিসেরা রিপোর্ট আসবে, ময়না তদন্ত হবে। আমি জানি না ময়না তদন্ত হবে, তারা তো রিপোর্ট দিয়েই দিয়েছে যে সে সম্ভবত হার্ট অ্যাটাক করা মারা গেছে। এই যে এইরকম নাটকগুলি করতেছে। আমার কথা হলো যে প্রেম একটা হিন্দু ছেলের সাথে মুসলমান মেয়ের হয়েছে, তো প্রেমের কারণে এই মানে ইন্টাররিলিজিয়াস যে ম্যারেজ, এর কারণে কোন মুসলমান ছেলেকে কি খুনের শিকার হতে হয়েছে? আমরা তো এই রবিদাস এবং ওই মুসলিম মেয়ের প্রেম এগুলি খুব অল্প দেখি, কিন্তু যেখানে ছেলেকে ধর্মান্তর করা হয় বা মেয়েকে ধর্মান্তর করা হয়, সেই ক্ষেত্রে আমরা দেখেছি কোন মুসলমানকে প্রেমের কারণে হত্যা করা হয়েছে এবং এই ঘটনাটা সেনা হেফাজতে ঘটেছে। তাহলে সেনাবাহিনীর মধ্যে ওই চুলকানিটা আছে, তোর সাহস কত, হিন্দু হয়ে মুসলিম মেয়ের সাথে প্রেম করস? হইতে পারে সেই মেয়েটি কোন ধরনের আগ্রহ প্রকাশ করেছে যে সে হিন্দু হবে, তো সেটা তারা মেনে নিতে পারেনি তাহলে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এই মৌলবাদ ঢুকে গেছে এবং প্রশাসনটাকে এখন এই যে আপনারা দেখেন উচ্চ পদগুলিতে প্রশাসনে হিন্দুদেরকে ছাঁটাই করা হচ্ছে, ওএসডি করা হচ্ছে। বিশেষ করে স্কুলগুলিতে আপনারা জানেন শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দুদের আধিপত্য ব্যাপক। সেই জায়গাগুলিতে শিক্ষক শিক্ষিকাদেরকে জোর করে চাকরি ছাড়তে, পদত্যাগ মানে কি? শিক্ষকে আবার পদ কিসে? কিন্তু দেখা যাচ্ছে যে সাইন করে পদত্যাগ করলাম, পদত্যাগ মানে কি? এবং সেই পদত্যাগগুলি আবার যথাস্থানে পাঠিয়ে দিলে সেটা আবার গৃহীত হচ্ছে।
মানে এই মব ভায়োলেন্সটাকে নানান ভাবে প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে গেছে এই সরকার, যে তোমরা যা কইরে আসো করো, রিপোর্টটা আমার কাছে দাও, আমরা ফাইনাল নেব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হয়েছে, আরে নবীনবরণ হয়েছে পোলাপানের মধ্যে কোরআন বিতরণ করে। সেই যে মনে আছে বছর 3 আগে আমরা শুনেছিলাম কি শিক্ষক প্রফেসর গিয়াস কামাল সম্ভবত তিনি বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে উচ্চতর মাদ্রাসা হয়ে গেছে। এটা বলতে মানে হয়, কিন্তু আমরা তো দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় এখন উচ্চতর মাদ্রাসা হয়ে গেছে। অপরাধে ও বাংলার পাদদেশের সেই বিজয় স্তম্ভে আপনার যেই নারী যোদ্ধা ছিল তার মাথার মধ্যে হিজাব পরিয়ে দেওয়া হয়েছে। কেন? আপনি বাংলাদেশের যেই ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম আপনি ধ্বংস করে দিচ্ছেন। আপনি কয়দিন আগে অ্যাটর্নি জেনারেল ঘোষণা দিয়েছে যে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের 90% মুসলমান, সুতরাং এই দেশে কমিউনিজম এবং ধর্মনিরপেক্ষতা সংবিধানে থাকতে পারে না। জাস্ট থিংক অ্যাবাউট ইট। তারপরে এই যে আরেক মানে মাস্টার মাইন্ড মাহফুজ আলম কি বলেছে কালকে, উনি যেই একটা ঘোষণা দিয়েছে আপনারা হয়তো লক্ষ্য করেছেন, তিনি বলেছে মৃত্যু আমাদের ছুঁয়ে গেছে, এই যুদ্ধ হবেই। তিনি কিসের যুদ্ধের কথা বলছেন? এই যুদ্ধ হবেই, কিসের যুদ্ধের কথা বলতেছেন? ভাবতে পারেন যে এই যে তাদের যে একটা মেটিকুলাস প্ল্যান নিয়ে যে তারা এগিয়ে যাচ্ছে, এটা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো? চিন্তা করে দেখুন। তিনি লিখেছেন যে পুরাতন ও নতুনের এ রক্তাক্ত দ্বন্দ্বে রণনীতি ও প্রধান দ্বন্দ্ব বুঝে নেওয়া জরুরি। তাহলে দ্বন্দ্ব কি সভ্যতার সাথে অসভ্যতার, আলোর সাথে অন্ধকারের দ্বন্দ্ব, কি ইসলামের সাথে হিন্দুদের, বা দ্বন্দ্ব কি মৌলবাদীদের সাথে প্রগতিশীলদের? সেই দ্বন্দ্ব, এবং সে বলেছে মৃত্যু আমাদের ছুঁয়ে গেছে, এই যুদ্ধ হবেই। ভাবুন একবার, চিন্তা করেন যে আমাদের শহীদ হয়ে যাওয়া ভাই বোনের সাক্ষ্যকে নিরন্তর পুনরাবৃত্তি করে যেতেই হবে। ক্লান্ত হয়েন না, জড়ো হন, ঘন হয়ে বসুন। সুতরাং এই প্রেক্ষাপটে আমরা গোলাম মাওলা রনির একটি বক্তব্য শুনেছি, এক কথায় বক্তব্য যে আমরা নিয়তির খপ্পরে পড়ে গেছি। আসলেই আমি বলবো যে বাংলাদেশটা এই ইউনূসের আমলে এখন নিয়তির খপ্পরে পড়ে গেছে। আমার ভয় হয় মাত্র 100 দিনেই এই অবস্থা, আর তিনি মেটিকুলাসলি একটি পরিকল্পনা এঁটেছেন, যেটি আমরা শুনতে পাচ্ছি 4 বছর তিনি থাকবেন। তাহলে এই 100 দিনে যদি আমরা এই জায়গায় আসতে পারি, তিনি একটি সুন্দর মুখোশ পরেছেন, চমৎকার অবয়ব, মিষ্টি মিষ্টি কথা বলছেন, অথচ ভিতর থেকে বেরোচ্ছেন ভয়ঙ্কর সব সাপ। এই সাপ ধীরে ধীরে লম্বা হবে, বড় হবে, সারা দেশকে গ্রাস করে ফেলবে। আমরা কি সেই দিনের অপেক্ষায় থাকবো? 100 দিনে যদি আমাদের এই ধরনের এই অবস্থায় আমরা উপনীত হতে পারি, আর বাকি এরকম 400 দিন বা 500 দিন বা 1000 দিন, 365 দিনে 1 বছর, এরকম যদি 4টা 365 দিন যে পার হয়, আমরা কোথায় গিয়ে পৌঁছতে পারি সেটি ভাবতে ভাবতেই আমরা যেন এখনই মৃত্যুর কোলে ঢলে পড়ছি, এমনই শরীর অবশয়ে আসে। আমাদের বাঁচার কি উপায়? আমাদের এই যে অবস্থা চলছে, 100 দিনে আমাদের এই অবস্থা, একটি ঘটনার বিচার করেননি, ইভেন তারা স্বীকারই করেন না, বলছেন অতিরঞ্জন। এই অবস্থা চলতে থাকলে আমরা কি সারা জীবন একে অপরের ঠেলাঠেলির মাঝখানে পড়ে পৃষ্ঠে হতে হতে আমরা একবার নিঃশেষ হয়ে যাব? আমাদের জন্য কি কেউ নেই রক্ষা করার? আমরা ভরসা করতে চাই এমন একটি সংগঠনের কাছে, এমন একটি রাজনৈতিক দলের কাছে, যারা আমাদেরকে বলির পাঠা না বানিয়ে সত্যকে গ্রহণ করবেন এবং সত্যকে নিয়ে তারা এগিয়ে যাবেন। তবেই একটি বাসযোগ্য বাংলাদেশ হবে, না হয়তো সবাইকে মরতে হবে। আগুন যদি আমার বাড়িতে লাগে, সে আগুনের তাপ কিন্তু প্রত্যেকেই পাবেন। অতএব এই দৃষ্টিভঙ্গি থেকে প্রতিটি মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষের কাছে আমি আগেই আবেদনটি রাখছি, আপনারা সবাই সজাগ হন, আমাদেরকে রক্ষা করুন, নিজেরাও বাঁচুন।
আমি বিশ্বাস করি আপনারা যে ঐক্যের ডাক দিয়েছেন এবং যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, দৃশ্যমান হয়েছে, এই ঐক্য একদিন নিশ্চয়ই আমাদেরকে পথ দেখাবে। আমরা 1971-এর মুক্তিযুদ্ধের পর, মহান মুক্তিযুদ্ধের পর এবং মুক্তিযুদ্ধে সবচেয়ে সনাতনীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বৈশ্বিক ভাবে, এবং আমার আত্মীয় স্বজনের মধ্যে 3টা পরিবার শহীদ হয়েছে। আমার নিজের বাড়ি ঘর আমাদের নিঃস্ব হয়ে গেছি। এরকম সারা বাংলাদেশের এই সনাতনী সম্প্রদায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ এই 52, 53, 54 বছরও আমরা ফুটবল হয়ে রইলাম, খেলোয়াড় হইতে পারলাম না। এবার যদি খেলোয়াড় হওয়ার সুযোগটা হাতছাড়া হয়, ভবিষ্যতে আবার আমাদেরকে ওই ফুটবল হয়ে থাকতে হবে। আমরা সবার লাথি কুষ্টা খেয়ে আমাদের জীবন এখানেই শেষ করতে হবে। আমরা যাতে আর ফুটবল না থাকি, খেলোয়াড় হতে পারে, অন্তত একজন খেলোয়াড়, দক্ষ খেলোয়াড়, সেই আশা ভরসার জায়গা থেকে আমি প্রদীপ দাসের কাছ থেকে আমি জানতে চাই, আপনার কি মনে হয় এই যে অ্যাডভোকেট সুমন কুমার রায় যে কথাটি বললেন, এবং এটি বাস্তব আমরা দেখতেও পেলাম, হঠাৎ একটি জাগরণ তৈরি হয়েছে এবং এটার নেতৃত্বে আছেন সাধ্য সন্তরা এবং বিশেষ করে চিন্ময় প্রভু, তার তো তুলনাই নাই। আমি তাকে আমার মনের ভেতর থেকে তাকে আমি শ্রদ্ধা এবং তার প্রতি, তিনি একজন আস্থার প্রতীক হয়ে থাকুক, আমাদের ঐক্যের প্রতীক হয়ে থাকুক, এবং তার নেতৃত্বে আমি বিশ্বাস করি সাধু সন্তদের সকলের অংশগ্রহণের মাধ্যমে আমরা সঠিক পথে আছি। এবার আমি যেতে চাই আমাদের আজকের শেষ বক্তা, মুখ্য আলোচক প্রদীপ দাস। আপনি কি মনে করেন আমরা কি আজীবন এরকম ফুটবল হয়ে থাকবো, নাকি এবার খেলোয়াড় হতে পারবো? অবশ্যই আমাদেরকে ফুটবল না হয়ে, এখন ফুটবল যদি লাথি খাইতে খাইতে একসময় লাথি দেওয়ার শখও জাগতে হবে, খেলার বিষয় না হয়ে খেলোয়াড় হইতে হবে, এটা স্বাভাবিক। এবং এই যে আজকে যে ঐক্যবদ্ধতা আমরা দেখছি হিন্দুদের মধ্যে, এটাকে আরো জোরালো করতে হবে। এবং তাদের এই ঐক্যটা দেখেই কিন্তু একটা ধর্মান্ধ শ্রেণী, অপশক্তি, সাম্প্রদায়িক অপশক্তি, তাদের মধ্যে কিন্তু ভীতি সঞ্চার হয়েছে, আবল তাবল বলতেছে। এবং আমরা যদি সেটা শুধু চট্টগ্রাম না, ঢাকা নয়, সারা বাংলাদেশে যদি এই ঐক্যটা ধরে রাখা যায়, ঐক্যবদ্ধভাবে কাজ করা যায় এবং নিজেদের সুখে দুঃখে পরস্পরের পাশে থেকে ঝাঁপিয়ে পড়া যায়, তাহলে কিন্তু অনেক কিছু সম্ভব। তো আমরা দেখছি যে এই বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ, হিন্দুদের উপর আক্রমণ, এটা একটা বাজি ফুটানোর মতো। বিভিন্ন উৎসবে আপনার বাজি না ফুটাইলে আপনার জমে না। তো ওইরকম আপনি বাংলাদেশের এই রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে আপনি যত কিছু ঘটুক, সেইখানে একটা সাম্প্রদায়িক এলিমেন্ট থাকে। এই সাম্প্রদায়িক এলিমেন্টটা যদি না বাজে, তাহলে যেমন কেমন যেন নাই, এটার মধ্যে একটা জোশ থাকে না, এরকম একটা ধারণা, জোশ থাকে না। বাংলাদেশে ইলেকশন হয়, আপনি ইলেকশনে গেলেও আপনারে মার দিব, ইলেকশনে না গেলেও তুই গেলি না গেলে মার দিব, আপনি একটা পক্ষ ভোটে জিতলেও মার দিবে, আবার হারলেও মার দিব, হ্যাঁ, জিতার পরেও মার দিব যে তোকে ভোটে জিততে হয়। মানে সেটা সব ক্ষেত্রে, আওয়ামী লীগ বিএনপির নির্বিচারে সর্বত্র হিন্দুরা টার্গেট। আপনার প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা হিন্দুদের উপর আক্রমণের একটা মৌসুমী তাগিদ অনুভব করে। যখনই দেশের কোনো পরিবর্তন হয়, ঝড় হইলেও হিন্দুদের উপর দিয়েই যায়। এই যে একটা তৎপরতা, হ্যাঁ, যে এইখানে এটা একটা ওই এর মতো, আমি যেটা বলেছি যে ওই যে বাজি ফুটানোর মতো, এইটা না ঘটলে ওই আপনি যত আনন্দ উল্লাস করুক, সেটা এই ষোলকলা পূর্ণ হবে না। হিন্দুদেরকে ঘিরে একটা কিছু হইতে হবে, তাহলেই আপনার আনন্দটা প্রকট হবে। এই মানসিকতা যদি থাকে তাহলে কেমনে হবে? আমি গত ইয়ের মধ্যে বলেছি যে আমার চ্যানেলে, গত টকশোতে লোকজন বলে, আমি তো অনেক সময় ওয়ার্নিং দিই যে বাংলাদেশে তালিবানের দিকে যাচ্ছে, রাশিং হেডলং টুয়ার্ডস তালিবানাইজেশন, এবং এইখানে মুসলিমরা যারা নাকি সহনশীল, মডারেট, প্রগতিশীল মুসলিম, তারাও নিরাপদ থাকবে না। তো অনেক কমেন্ট আসে যে তো আফগান হইলে সমস্যাটা কি, আফগানিস্তান তো ভালোই আছে। তো এইটা যদি ভাবনায় হয় মানুষের, তখন আপনাকে বুঝতে হবে যে দেশের মধ্যে ক্যান্সার ঢুকে পড়েছে, এই ক্যান্সার স্প্রেডিং। সুতরাং এই ক্যান্সারকে স্প্রেড করার অ্যান্টিডোট হইছে একমাত্র যে
আমরা যারা নাকি এটার বিরুদ্ধ স্রোত আছি তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিতে বলিয়ান হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলে এই ক্যান্সারটা থেকে হয়তো আমরা উল্টা তাদেরকে সংশোধন করতে পারবো, একটা সুন্দর সুস্থ একটি সংবেদনশীল, শ্রদ্ধাশীল, টলারেন্ট একটি দেশ, একটি সমাজ গড়ে তুলতে পারবো। এইটাই আমার মনে হয় যে সাংস্কৃতিক বিপ্লব মানে কালচারাল মাইন্ডসেটটা, মানে কালচারটাকে চেঞ্জ না করতে পারলে রাজনীতি দিয়ে খুব একটা কিছু হবে না। রাজনীতি খেলবে, কিন্তু সেই রাজনীতির মধ্যে একটা সুস্থ ধারা ঢুকাইতে হবে, এবং সেইটা সুস্থ ধারাটা রাজনীতি মানুষকে পরিবর্তন করবে আমি বিশ্বাস করি না। এখন মানুষ রাজনীতিকে পরিবর্তন করতে হবে, তাহলেই সেইখানে একটা পরিবর্তন আশা করি আর কি। এবং সেটা যারা মানে শিকারী তারা কখনোই তাদের শিকার ছাড়বে না। সুতরাং যারা শিকারের মানে যারা শিকার তাদেরকে রুখে দাঁড়াতে হবে। সেই শিকার হতে পারে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, সেই শিকার হতে পারে বাংলাদেশের মেজরিটি মুসলিম যারা নাকি শান্তি চায় তারা। কিন্তু সাইলেন্ট থাকলে আর হবে না। সাইলেন্ট মেজরিটির আজকে কোনো ভ্যালু নাই, আপনাকে ভোকাল মেজরিটি হতে হবে। এই পর্যন্ত এইটাই আমি বিশ্বাস করি আর কি। অনেক অনেক ধন্যবাদ, চমৎকার ভাবে আপনারা উপস্থাপন করেছেন আজকের এই একটি লাইনকে কেন্দ্র করে। অতিরঞ্জন, এই অতিরঞ্জন বলে কোন অন্যায়কে আপনার ধামাচাপা দেওয়ার সুযোগ নেই। আমরা সবসময় ভোকাল থাকবো, এইভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে সকল প্রতিকূলতাকে আমরা অতিক্রম করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাবো, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে সমসাময়িক কোনো বিষয় নিয়ে। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। অ্যাডভোকেট সুমন কুমার রায় এবং প্রদীপ দাস। গুড নাইট, শুভরাত্রি।